বলেছি যে টিএমসি আর বিজেপি কেউ আলাদা না, এরা টাকার এপিড দুজনের টিকি বাঁধা আছে মহারাষ্ট্র নাগপুরে আরএসএস পরিচালিত। তো এটুকু বলতে পারি, আমরা আনিসা খান ভাইকে সাত থেকে ফেলে বাংলার শাসক পুলিশ মেরে দিল। আমার তামান্না বোনকে বোম ওরা জিতলো, কারচুপি করে জিতে বোম মেরে আমার বোনকে মেরে দিল, ছোট বোনকে, 9 বছরের বোনকে। আজ অভয় কাণ্ড, আজকে আপনি দেখেন ওই আবু সিদ্দিক, এরা মুসলমানটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এরা হচ্ছে পিছিয়ে পড়া দলিত আদিবাসী মুসলমান মানে বঞ্চিত মানুষ। আজ তার জন্য আমি বাস্তব বলে দিচ্ছি। আজ আমি প্রোগ্রামে ওখানে বলছিলাম যে এরা যারা এখানে এসছেন, এরা গাড়ি ভাড়া করে নিজ খরচায় এসছেন, আবার 200 টাকা করে চাঁদা দেবে পার হেড, যে গাড়ি ভাড়া করে খরচ করে যাবে। এটা হচ্ছে আইএসএফ, এটা এর নাম হচ্ছে নকশা সিভিল সৈনিক। আমরা যারা এখানে এসেছি প্রত্যেকে নিজ গাড়ির টাকা দিয়ে দল করতে এসেছি, কারণ এটা কোনো চিটিংবাজি দল নয়। কারণ আমরা জানি যে দল, যে ঝান্ডা, যে নেতৃত্ব মেনেছি, আশা করছি এই নেতৃত্বের মাধ্যমে আমরা আমাদের প্রাপ্য অধিকার পাবো। সঠিক রাস্তা আগে আমরা মানি, মাথায় রাখি। দেখুন যে ভাইজান যেটা করছে তার পার্সোনালি ম্যাটার, আমার ওই বিষয়ে তোয়াশের দিকে আবার অন্য গান গায়, ওগুলো পার্সোনালি ব্যাপার, আমি ওই বিষয়ে আমার জ্ঞান নিয়ে বলতেও চাই না। তবে এটুকু বলি, আমার কাসেম ভাইজান যে দলটা চুজ করেছেন, হ্যাঁ অবশ্যই সম্মান করি, যে দলটা চুজ করেছেন সঠিক দল চুজ করেন, ব্যক্তিগত মনে হয়। দেখুন আমি আগে বলেছি, ওনাদের যদি আমরা মাথায় রাখি, তুলনা করবেন না। বলছিল না সবার থেকে যে নওশাদ সিদ্দিকী একটা কথা বলছি, প্রসঙ্গ সেটা উঠে আসে। হ্যাঁ, তবে ওনার মতো হওয়ার চেষ্টা করি, ওনার প্রত্যেকটা জিনিস ফলো করি, ওনার মতো করে মানুষের সঙ্গে মেশার চেষ্টা করি। প্রত্যেকটা জিনিস রাজনৈতিক ক্যারিয়ার শুরু করে ওনার আদর্শকে মাথায় করে চলি। এই মুহূর্তে আমরা রয়েছি শঙ্করপুর অঞ্চলে আইএসএফ এর পার্টি অফিস। আপনারা সকলেই জানেন, বেশ কয়েকদিন আগে সেই খবর আমরা দেখিয়েছিলাম ইনসাফ টিভিতে, যে 100 ফুট এক্সট্রা পিরিয়ডে মানে সেখানে আইএসএফ এর পার্টি অফিস কার্যালয় উদ্বোধন হবে। আমার সঙ্গে রয়েছে মথুরাপুর লোকসভার কনভেনার তাজউদ্দিন গাজী এবং আইএসএফ এর যে পরিচালনা করে এখান থেকে আর কি, বিরাট একটা পার্টি অফিস উদ্বোধন করে। আমার সঙ্গে রয়েছে তাজ ভাই, আজকের যে পার্টি অফিস উদ্বোধন করলে এবং একাধিক তৃণমূল কর্মী তৃণমূল ছেড়ে এই সময় তৃণমূলের ভরা জোয়ার এবং তৃণমূলের উন্নয়ন যেটা বলা হচ্ছে, একাধিক প্রায় পরিবার 50টি পরিবার আর তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফে যোগ দিলে হঠাৎ কেন? দেখুন, সর্বপ্রথম আপনার যে ইনসাফ টিভি চ্যানেলের সমস্ত দর্শক যারা আছেন বা শ্রোতা, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ, ভালোবাসা জানাই। তো মেনলি আজকে দেখেন আমাদের যে কথাটা বলেন আপনি, টিএমসি থেকে কিছু যোগদান করেছেন আমাদের আইএসএফে। আজকে বর্তমান শাসকের যা পরিস্থিতি, পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে আমাদের একমাত্র সকলের প্রাণপ্রিয় ভাইজান মামনের বিধায়ক, আইএসএফের চেয়ারম্যান, তিনি অসহায়, বঞ্চিত, লাঞ্ছিত, অসহায় মানুষের জন্য যেভাবে রাত দিন এক করে পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াচ্ছেন, তারা নীতি আদর্শ মানুষের যেভাবে আগ্রহ করছে, সেইভাবে টিএমসি থেকে সেই চিন্তাভাবনা নিয়ে মানুষ টিএমসি থেকে আমাদের আইএসএফে যোগদান করছে। এটা প্রতিদিন সব জায়গায় হচ্ছে, তারই ফলস্বরূপ আজ আমাদের এখানে প্রায় 40-50 জন অধিক আইএসএফে যোগদান করলেন। বেশ কিছুদিন আগে আপনারই বিধানসভার, আপনারই অঞ্চলে মথুরাপুর লোকসভার যিনি রয়েছেন এমপি বাপি হালদার মহাশয়, তিনি এসেছিলেন, আমরা দেখেছি। তো আমরা সেই খবরও দেখিয়েছিলাম, সেখানে তৃণমূল কর্মীদের কোনো আনাগোনা ছিল না, একাধিক চেয়ার ফাঁকা। এবং যেটা অভিযোগ আপনারা করেন বা সাধারণ মানুষ অভিযোগ করছে, সেখানে অনেক মানুষকে টাকা দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে, শ্রম দিয়ে, তারপর কি বলে আপনার অর্থ দিয়ে, বিরিয়ানির প্যাকেট দিয়ে নিয়ে আসা হচ্ছে, তারপরেও মানুষ আসছে না। দেখুন, বর্তমান তো টিএমসি পরিস্থিতিটা এমন, আমাদের বিশেষ করে শঙ্করপুর অঞ্চলে টিএমসি, আমি ব্যক্তিগত মনে করি টিএমসি বলে কিছু নেই। এটা হচ্ছে এখন এককভাবে আইএসএফের অঞ্চল। আপনি যারা বলছেন তার প্রমাণ হচ্ছে ওটা, কারণ ওরা এর আগে যত লোক জড়ো করছে, ওদের যা কার্যকলাপ মানুষের সাথে নেই। এবার যতটুকু লোক জড়ো করছে মদের বোতল দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে, বিরিয়ানির প্যাকেট দিয়ে, এইসব করে। হয়তো আমার মনে হয় সেদিন হয়তো ভাগাভাগি নিয়ে কোনো গন্ডগোল হয়েছিল, আর ওদের মধ্যে অনেক তো গোষ্ঠী হয়ে থাকে, যে কোনো কারণবশত বা ঠিকঠাক হয়তো গাড়ি ভাড়া দেয়নি, যার কোনো লোক হয়নি। একাধিক চেয়ার ফাঁকা, আপনি নিশ্চয়ই দেখেছেন। ওখানে এমপি ছিলেন, তৎসহ আরো 2টো এমএলএও ছিল। এটা তো মানে লজ্জা, হয়তো লজ্জাসার মেয়ে বলে দোকান কাটা বলে আজকে আরো ওই মুখে বড় বড় কথা বলে। এটা যেখানে এমপি আসছেন, 2টো এমএলএ আসছেন, সেখানে 10টা লোক চেয়ার ভর্তি করার ক্ষমতা ওদের নেই, ওর বড় বড় কথা বলে। এটা ওদের বর্তমান যা হালচাল, তার পরিবর্তে মানুষ তার প্রমাণও দিচ্ছে। এই যে আপনি একটা সুন্দর উদ্যোগ নিয়ে বেশ কয়েকদিন ধরে কাজ চলছিল পার্টি অফিস, আজকে উদ্বোধন করলেন, রাজ্য নেতৃত্ব আব্দুল মালেক মোল্লা তিনি আসলেন এবং শাহাদাত আইনজীবী তাঁরাও আসলেন। এই মানুষের এত ঢল
উপচে পড়ার মতো ভোটের আগে আপনার এই মানে বিধানসভাতে মানুষের একটা ঢল, কিন্তু ভোট বাক্সে দেখেছি আমরা সেভাবে আপনারা সাড়া পান না কেন? দেখুন, এর আগে আমাদের বড় ভাইজানা বলেছিলেন, যদি দম থাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ তার রাজ্যে কি গণতন্ত্র নেই? একদম গণতন্ত্র হত্যা করছে বর্তমান যে শাসক আছেন। গণতন্ত্র বলে পশ্চিমবঙ্গে কিছু রাখেনি। যদি রাখতো তাহলে আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা পরিস্থিতি এই জায়গায় দাঁড়াতো না। আজকে নৈরাজ্য রাজ চলছে পশ্চিমবঙ্গের বুকে। আজকের মানুষকে তার অধিকার প্রয়োগ করতে দেওয়া হয় না। ডায়মন্ডে দেখুন না, একটা বুথে 800 ভোট হচ্ছে, একটা বুথে 800 ভোটার, সে 900 হচ্ছে, পোল হচ্ছে। আমরাও দেখেছি। হ্যাঁ, সেই আমাদের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি। তো বর্তমান পরিস্থিতি মানুষের তার সঠিক অধিকার প্রয়োগ করতে দেয় না। গুন্ডানি মাস্তানি করে, চুরি করে প্রত্যেকটা জায়গায় ভোট কেন্দ্রে পারেনি, গণনা কেন্দ্রে পারেনি, সার্টিফিকেট কেড়ে নিয়ে চুরি করে। তো এদের কার্যকলাপ এই, তো এদের যা বর্তমান পরিস্থিতি, এদের মানুষের সাথে নেই। আর আমাদের বিশেষ করে আমাদের আইএসএফ অঞ্চল, আমি মনে করি মানুষ আমাদের সাথে সাথ দিচ্ছে, সে তার প্রমাণও গত ঈদে দিয়েছে মানুষের মধ্যে। তো আমরা বলছি যে রাজ্যে যেটা ঘটে চলেছে আর কি, আপনার এই বিধানসভায় আবু সিদ্দিকী হালদারকে থানায় ডেকে নিয়ে এসে পিটিয়ে হত্যা করা হলো, আপনারা তার প্রমাণ। থানায় ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হলো, এবং আনিস খানকে বেশ কয়েক বছর আগে বাড়ির ছাদ থেকে ফেলে তাকে শহীদ করে দেওয়া হলো। বেশ কয়েকদিন আগে কালীগঞ্জ উপনির্বাচনে সেখানে তামান্না নামের এক 9 বছরের শিশুকে সকেট বোমার আঘাতে তাকে শহীদ করে দেওয়া হলো, এবং আরো অনেক ঘটনা রয়েছে। এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এখানে তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি, তাকে আমরা দেখতে পাই না, কিন্তু বিজেপি নেতা আক্রান্ত হলে সেখানে সবার আগে তিনি পৌঁছে যান। কি বলেন, মুসলিম বলে কি আবু সিদ্দিকী তার বাড়িতে আসা হয়? দেখুন, এখানে তো বুঝতে হবে মানুষকে, যেটা ওনারা প্রমাণ করে আসে। আমরা বরংবার আমার যারা আইএসএফ দল করি, আমরা বরংবার এর আগেও বলেছি যে টিএমসি আর বিজেপি কেউ আলাদা না, এরা টাকার এপিড। দুজনের টিকি বাঁধা আছে মহারাষ্ট্র নাগপুরে, আরএসএস পরিচালিত। তো এটুকু বলতে পারি, আমরা আনিস খান ভাইকে সাত থেকে ফেলে বাংলার শাসক পুলিশ মেরে দিল। আমার তামান্না বোনকে বোম ওরা জিতলো, কারচুপি করে জিতে বোম মেরে আমার বোনকে মেরে দিল, ছোট বোনকে, 9 বছরের বোনকে। আজ অবায় কাণ্ড। আজকে আপনি দেখেন ওই আবু সিদ্দিক, এরা মুসলমানটা ফ্যাক্টর হচ্ছে, এরা হচ্ছে পিছিয়ে পড়া দলিত আদিবাসী মুসলমান মানে বঞ্চিত মানুষ। আজ তার জন্য এই দোষা। আজ উনি আমার বইমুখে বড় বড় কথা বলে, আমি মুসলিমদের নাসিয়া, আমি এই সেই। তা আমি এটুকু বলবো আপনাদের মাধ্যমে, মুসলিমদের জন্য অনেক কিছু তো মুখ্যমন্ত্রী ভেবেছে এবং করছে। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে আপনার যেটা রয়েছে আর কি, ভাতা টাতা চালু করেছে ইমাম মুয়াজ্জিনদের জন্য। তো বলছি মুসলিমদের জন্য না, কিছুই করেনি। আজকে সিপিএম আমাদের 1-2% যে চাকরি ছিল, আজকে 0 চলে গিয়েছে। আজকে উনি ক্ষমতা আসাকে বলেছেন 10,000 মাদ্রাসা দেবো, 10,000 মাদ্রাসা দেওয়া তো দূরে কথা, যতগুলো মাদ্রাসা ছিল আজকে সব বন্ধের মুখে। কিন্তু আমরা দেখছি পুজো মণ্ডপে 1,10,000 টাকা করে দেওয়া হচ্ছে। ওইটা তো মুসলিমদের মধ্যে প্রেম ভালোবাসা। কোথাও রাম মন্দির করা হচ্ছে, কোথাও দেখুন আজকে উনি অনায়াসে দাঁড়িয়ে বলে দিলেন কি 80, 70, 80, 90, 1, 10 কত মিষ্টির মধ্যে সম্পর্ক। শুধু এই নয়, আজ দীঘায় জগন্নাথ মন্দির এই জনগণের টাকায় কোটি কোটি টাকা তসরুপ করে আজ জগন্নাথ মন্দির তৈরি করলেন। আবার ঘটনা দিলেন কি কলকাতা নিউ টাউনে দুর্গা প্রাঙ্গণ তৈরি হবে। তো উনি এগুলো হচ্ছে মুসলিমদের প্রতি ভালোবাসা। আর আজ মুসলিম যদি কোনো নেতা উঠে আসে, মুসলিম সমাজ থেকে যদি প্রতিবাদ করতে আসে, তাদের অবস্থা 9,000 মতো হবে, জেলখানায় 42 জেলে থাকতে হবে, কেস করতে হবে। আমরা সরকারি টাকা এই যে 9/6 করছে, বিভিন্ন খাতে খরচ করছে, সেখানে বাংলার পিছিয়ে পড়া মানুষ এবং বাংলায় কোনো কর্মসংস্থান এই 10 বছরে কোনো উদ্বোধন হয়নি, কিন্তু সেখানে খেলা মেলা দিয়ে ভরে রেখেছে। আরে এই সম্পূর্ণ, সেটা তো আমি বলছি, এই দলটা সম্পূর্ণ চলছে খেলা মেলায়। আজকে ভালো করে আপনি খেয়াল করে দেখুন, না আছে শিক্ষা। আজকে যতগুলো স্কুল সব বন্ধের মুখে, যদি যে কটা স্কুল আছে সেখানে না আছে আপনার না আছে শিক্ষক। ঠিক তদরূপভাবে আমার পশ্চিমবঙ্গে কোনো না আছে শিল্প। আজকে আমার ভাইরা, গরিব ভাইরা, তারা শিক্ষার অভাবে শ্রমজীবী কাজ করে, তারা আজ বাড়ি বিদেশে কাজে যাচ্ছে, আর বডি লাশ হয়ে বাড়ি ফিরছে। এই রাজ্যের বিষয়ে আজকে আমরা দেখলাম আপনার পার্টি অফিসে কাকদ্বীপ বিধানসভা থেকে একটা বাচ্চা ছেলে, তার বাবা তাকে নিয়ে আসলো এবং তিনি কেরালাতে চ্যাম্পিয়ন হচ্ছে, গোল্ড মেডেল নিয়ে এসছে। সেখানে সরকারের কোনো উদ্যোগ নিয়ে আইএসএফ এর কাছে ছুটে আসতে হচ্ছে তাদেরকে অধিকারের জন্য। দেখুন আজকের ওনার আব্বার একটা কথাও শুনেছে যে আমার ছেলে আজকের ন্যাশনাল লেভেলে দুবার ভারতের মুখ উজ্জ্বল করলেন, স্বর্ণ জিতলেন, স্বর্ণপদক। তারপরও কেউ কোনো এলাকার এমএলএ এমপি শুরু করে কেউ সেই সম্মানটুকুও দেয়নি, কোনো হেল্প করতে দূরে কথা। তো আজকের এই যে দ্বিচারিতা, গরিব মানুষের যে প্রতি যে দ্বিচারিতা, যে অবহেলা,
আর তার অপোজিটে আমরা দাঁড়িয়ে দেখেছি ঠিক ইফতার পার্টিতে ঘুমটা দিয়ে চলে যায় গিয়ে মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলছেন, আবার বলছে আমি মুসলিমদের মাসিহা। আচ্ছা, এগুলো তো মানুষের বুঝতে হবে, সম্পূর্ণ তো নাটক। আমি মনে করি বর্তমান কখনো বলছে যে ওয়াকাব নিয়ে দিল্লিতে চলে যান, বাংলায় গুলোগুলি করবেন না। বর্তমান যে শাসক আছে এক কথা অপদার্থ এবং ব্যর্থ, এক কথায় এর মধ্যে সব কিছু আছে, বলতে যায় না। আমি মাননীয় হয়তো যত হোক অনাচারকে সম্মান করি, একদম 1 নম্বর ধোঁকাবাজ, মিথ্যুক এবং তৎসহ অপদার্থ মুখ্যমন্ত্রী। না, আমরা বলছি তাজ ভাই, আমরা বাংলায় থাকি, আপনিও বাংলায় থাকেন, আমরা সংবাদ মাধ্যমে কাজ করি, আপনি বিভিন্ন কর্মসংস্থানে জড়িত রয়েছেন। আমরা বলছি যদি বাংলায় থাকি, বাংলায় মরে গেলে আপনি মুসলিম সমাজের, আমিও মুসলিম সম্প্রদায়ের, আমরা মরে গেলে এখানে দাফন হয় বা হিন্দু বাইরে এখানে তাদেরকে দাফন করা হয় বা জ্বালিয়ে দেওয়া হয়। আমরা বলছি ওয়াকাব নিয়ে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে। বাংলার মানুষ এটা বুঝুক। আজকে উনি বলেন দিল্লি নিয়ে ওয়াকাব নিয়ে দিল্লিতে আগে আন্দোলন করতে হবে, উনি আর বাচ্চারা হবে হয়তো কালীঘাট আমি যেটা বলে সেটা শেষ কথা, কিন্তু না, আগামী দিন মানুষের উপযুক্ত জবাব দিয়ে দেবে। আর উনি যেটা বললেন ঠিক পরক্ষণে তো উনি ওনার কথাটা ভাঙলেন। ঠিক কিছুদিন পরে যাওয়ার পূর্বে উনি পরিযায়ী শ্রমিকদের নিয়ে কলকাতা রাজপথে আন্দোলন করেন। উনি হচ্ছে নির্লজ্জ এবং মানে কি বলবো, ব্যর্থ মুখ্যমন্ত্রী, নিজের কথা নিজে ভাঙছেন, যেগুলো কোনো ভিত্তি নেই। তো আমি আশা করবো মানুষের কাছে, জনতার কাছে বুঝুন আপনারা। মুসলিম সমাজ কতদিন এই মুসলিম সমাজের জন্য কি বার্তা দিতে চাই, কতদিন এইভাবে চলবে? শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ধরে রাখা, ভোট শেষ হয়ে গেলে মুসলিম সমাজকে ছুঁড়ে ফেলছে। আচ্ছা, আমি আপনার একটা বলতে শোনেন। আজকে আমার মুসলিম কমের উদ্দেশ্যে বলি, শুধু মুসলিম কম নয়, পিছিয়ে পড়া দলিত আদিবাসীর উদ্দেশ্যে একটা কথা বলি। আজকের আমাদের এই দুর্দশার কারণ হচ্ছে আমরা নিজেরাই। কারণ আমরা আমাদের পূর্বপুরুষের ইতিহাস ভুলে গিয়েছি। স্বাধীনতার পূর্বে আমাদের যে মুসলিমদের যে সংগ্রাম, যে লড়াই, ভারতবর্ষের জন্য যে জীবন, আজকে আপনি বলেন না বেশি, তাদের আজকে কোনো নাম নেই, কোনো জায়গায় গন্ধ নেই। কেন বলছি, কিছু আরএস পরিচালিত তারা আজকের এইসব নাম সম্পূর্ণ আড়াল করে রাখছে। আজকে আমি বলি শুনুন, আজকে শাহনওয়াজ খান, যিনি ছিলেন সুভাষচন্দ্র বোসের একদম পার্টনার, সেটা আপনি সবাইকে হ্যাঁ হ্যাঁ, ঠিক তদুরভাবে মৌলানা আবুল কালাম আজাদ, বীর তিতুমির, হাফেজ তিতুমির, আপনার আল্লামা ফজল হক খৈবাবারী, যিনি সেলুলার জেলে সারা জীবন ইংরেজদের বিরুদ্ধে বয়ান দেওয়ার কারণে, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে সেলুলার জীবনে পুরো সম্পূর্ণ জীবন দিয়েছে, সেখানে সাহিত্য আছেন। ঠিক একইভাবে প্রত্যেকটা যে মুসলিমদের যে ক্ষেত্রে তো মুসলিমদের খানিকটা দায়ী নিতে হবে, মুসলিমরা দায়ী হন। ঠিক একইভাবে সিপাহী বিদ্রোহ, হুল বিদ্রোহ, সিধু কানু মুন্ডা, এদের যে সংগ্রাম, এদের যে লড়াই, এক কথায় পশ্চিমবঙ্গে যদি প্রকৃত প্রকৃত বসত হয়, প্রকৃত হিরো যদি কি হয়, সেটা হচ্ছে আমরা মুসলিম, আমরা দলিত, আমরা আদিবাসী হচ্ছে প্রকৃত ভারতবর্ষের মানে জনবসতি। আমি বলছি এই যে লাঞ্ছনা বঞ্চনা মুসলিমদের দেওয়া হচ্ছে বা তারা পাচ্ছে, তার জন্য মুসলিম তো খানিকটা দায়ী রয়েছে, যারা ওই তৃণমূলকে অবশ্যই কিছু ওই আপনার যার নামে কুকুর কাটিং কিছু আছে, তৃণমূল দ্বারা পাক্কা চিটিংবাজ, হুজুর সাজতে, কোথায় কিছু নেই। আজকে হারাম করে 2,500 টাকার জন্যে, 2,000 টাকার জন্যে পুরো জাতি আজ কমের শেষের দিকে। এই কিছু মৌলানা মৌলবীর জন্য তো আমার যাই হোক ওই বিষয়ে কোনো জ্ঞান নেই, কিন্তু এই কিছু ওই শওকত মোল্লা যার নাম কুকুর কাটিং কিছু মুসলমান আছে, তাদের জন্য আজ এই যেসব দিন দেখতে হচ্ছে। তবে সবাইকে অপমান করছি না, কিছু আমার ভাই বর্গ বা আমার কিছু ইমাম সাহেবদের মারের চাপে, অনেক কিছু হেনস্থার কারণে অনেক কিছু চাপে পড়ে অনেক কিছু করতে হয়। কিন্তু আমি আশা করবো বা আপনাদের আমাদের জানাবো, এগিয়ে আসুন, হক কথা বলুন, হক কথা বলুন, আপনার পূর্বপুরুষ ইতিহাস জানুন, গর্জে উঠুন। কোথায় আপনার বিধায়ক নওশাদ সিদ্দিকী আপনারা দাবি করে তিনি হক কথা বলেন, হক কথা বললে তো 42 জেল খাটতে হবে। দেখুন, আমাদের যে জাতি, আমাদের মুসলিম জাতি, আমরা হক কথাই বলি এবং বলবো। এর আগে পূর্বপুরুষরা যে কথাগুলো বললাম, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ফাঁসিতে ঝুলেছেন, সারা জীবন জেলে পচে মরেছেন। ঠিক একইভাবে বর্তমান যে শাসকের হয়তো ক্ষণস্থায়ী, এই যে শাসকদের চিরস্থায়ী নয়, যার তৈরি আছে তার ধ্বংস আছে। তো ক্ষণস্থায়ী হয়তো শাসকের আছেন বলে ক্ষমতার জন্য অনেক কিছু করছেন। তো আশা করছি আগামী দিন মানুষের জবাব দিয়ে দেবে। এই যে আপনারা পার্টি উদ্বোধন করলেন, এখানে একটা বিরাট একটা খরচের ব্যাপার রয়েছে, এটা তো নিশ্চিত আমরা ভাববো বা অনেকেই বলছে, সেই প্রসেসে আমরাও বলছি, এত টাকা আসছে কোত্থেকে? বিজেপির কাছ থেকে কি সত্যি আপনারা টাকা লেনদেন করছেন? অভিযোগ তো আসছে, তারপরে থেকে আপনারা এত খরচা করছেন, এত সুন্দর পার্টি অফিস, অনেক খরচার ব্যাপার রয়েছে, আপনার নতুন দল 21 সালে তৈরি হয়েছে, আপনার একটাই বিধায়ক, এত টাকা আসছে কোত্থেকে? দেখুন, একটা কথা বলি, তাহলে ভালো কথা বলেন, আজকের
টিএমসি নেতারা বলছে কি বিজেপির কাছে টাকা নিয়েছে, বিজেপির দালাল। আর বিজেপির এমএলএ এমপিরা কি বলছে, সেটা তো আপনারা লোকসভাতে নওশাদ ডায়মন্ড হারবার সেটিং করে ফেলেছে, এরকম একটা বার্তা। ওই বলছি তো। তা আমরা বললাম আমরা কোন দিকে যাবো? আজকের ওরাই দুজন হচ্ছে একে অপরের পরিপূরক, আর সম্পূর্ণ দায়ভার দিচ্ছে কারণ নওশাদ ভাইজান এই আইএসএফ এর, কারণ উনি হচ্ছে হক কথা সঠিক কথা বলছেন। আমি যে কথা বলছেন আমি আজ বাস্তব কথা বলছি, এখানে এখানে সব আছেন। আমার বিশেষ করে এই আমার ডাক্তার মশাই থেকে শুরু করে আমার আতা কাজ শুরু করে আমার যারা আছি, এটা তো কম বেশি দেন, আর্থিক দিক থেকে সার্বিক হেল্প করেন। এছাড়াও আমার যারা এই এত খরচা, আমি আমি বাস্তব আমি কথা বলছি, বলে দিচ্ছি। আজকে আমি প্রোগ্রামে ওখানে বলছিলাম যে এরা যারা এখানে এসছেন, এরা গাড়ি ভাড়া করে নিজ খরচায় এসছেন, আবার 200 টাকা করে চাঁদা দেবে পার হেড, যে গাড়ি ভাড়া করে খরচ করে যাবে। এটা হচ্ছে আইএসএফ, এটা এর নাম হচ্ছে নওশাদ সিভিল সৈনিক। আমরা যারা এখানে এসেছি প্রত্যেকে নিজ গাড়ির টাকা দিয়ে এই দল করতে এসেছি, কারণ এটা কোনো চিটিংবাজি দল নয়। কারণ আমরা জানি যে দল, যে ঝান্ডা, যে নেতৃত্ব মেনেছি, আশা করছি এই নেতৃত্বের মাধ্যমে আমরা আমাদের প্রাপ্য অধিকার ফিরে পাবো, সঠিক রাস্তা খুঁজে পাবো। বিজেপির যিনি রয়েছে শুভেন্দু অধিকারী, তিনি বলছেন লোকসভা নির্বাচন 2024 সালে আপনাদের বিধায়ক নওশাদ ঠিক ডায়মন্ড অভিষেকের সঙ্গে সেটিং করলেন। তা বলুন না, ওই যে কথা বললাম তো। এটা দেখুন ও কোনো ভিত্তিহীন, কোনো ভিত্তি নেই, কোনো মানে নেই। এই তো আজকে কেন আপনারা নওশাদ সিদ্দিকী আপনাদের কেন ভোটে লড়লেন? দেখুন উনি বরাবরই বলেছিল যে আমার রাজ্য কমিটি যদি পারমিশন দেয় আমি দাঁড়াবো। এবার রাজ্য কমিটি হয়তো ভালো বুঝেছে, অনেক কিছু আছেন তারা ভালো বলতে পারবে না, বোঝেন, সেই সূত্রে হয়তো দেন। আমার থেকে ওনার রাজ্য ভালো বোঝেন, তারা শেষ পর্বে যাব। আমরা বলছি রাজ্যে যেটা হচ্ছে, আপনারা আন্দোলন করছেন, মারও খাচ্ছেন, জেলও খাচ্ছেন, তারপরে আইএসএফের একটা ঢল দেখছি। আমরা বলছি আপনারা মার তো খাবেন কতদিন, সেটা আপনারা ভালো বলবেন, বলেছিলেন এর আগে। তো আমরা বলছি আপনি যে অঞ্চলে থাকেন সেখানে আইএসএফের ভালো প্রভাব রয়েছে, আপনার প্রধান গঠনের মতো জায়গায় গিয়েছিলেন, সেখানে আপনাদের যারা সিপিএম জোট সংঘ ছিল তারা বিক্রি হয়ে গিয়ে প্রধান গঠন করেছে। আমরা বলছি এই যে মার খাওয়ার প্রসঙ্গ, এই যে মার খাওয়ার প্রসঙ্গ, মারের পর মার, কখনো হত্যা করা হচ্ছে, কখনো পিটিয়ে থানাতে মেরে দেওয়া হচ্ছে, এই কতদিন চলবে এভাবে? দেখুন এই আমার অঞ্চলের এলাকার কথা যদি বলেন, আমরাও পারি, কিন্তু বিষয়টা কি জানুন, আমরা ওই দল করতে আসিনি। আমরা দল করতে এসেছি এখানে সমাজকে পরিবর্তন করার উদ্দেশ্যে। আমাদের ভাইজানের যে নীতি আদর্শ, ভাইজানের যে বার্তা, ক্ষমতা তখন আমার লক্ষ্য নয়, আমার লক্ষ্য হচ্ছে সমাজ পরিবর্তন। আমরা অনেক কিছু পাল্টে দিতে পারি, কারণ আমরা ওই এলাকার ছেলে। বিষয়টা কি আমাদের ভাইজান বা আমার দল এটা শেখায় না। আমরা বলছি সেটা তো আপনার অভিজ্ঞতা থেকে, আপনার জায়গা থেকে আপনি বলেছেন, কিন্তু এই টাকার প্রসঙ্গ বারবার উঠে আসছে, না বললে নয়। ক্যানিং পূর্বের বিধায়ক বারবার মন্তব্য করেছে, তার বিরুদ্ধে আপনারা মানহানির মামলা টামলা করেছিলেন। তারপর রিসেন্টলি গতকাল আমরা দেখলাম শওকত মোল্লা সাহেব তিনি বলছেন যে বিজেপির কাছ থেকে এত টাকা নিয়ে আইএসএফ চলছে, বিজেপি পার্টি না টাকা দিলে আইএসএফ চলবেই না। দেখুন এর তো উত্তর আমার ছোট ভাই দিয়ে দিয়েছে। আমার ভাইজানের বাড়িতে প্রায় 1 কোটি টাকা শুধু জামাল খরচা যায়। গতকাল রিসেন্টলি তিনি মন্তব্য করেছেন। দেখুন ওর মাথা কোনো ঠিক নেই, ওর বিষয়ে কথা বলতে আমার লজ্জা লাগে। আমাদের তো আর কথা বলছি না, কুলদি করে এখন ওর কথা শুনলে। বাস্তবে ঠিকই কথা বলেছে, কিন্তু ও হচ্ছে যার নামের কুকুরের বাচ্চা কুকুর, ওর মাথা কোনো ঠিক নেই। কুকুর বলছি না, আমি কি বলি শুনুন, আমি বারবার যতবার বলেন ততবারই বলবো, কারণ আমার বড় ভাইজান আর 2 ক্লাস পড়লে আলেম হতো। ওর মাথা ঠিক নেই, এটা বলি শুনুন। আজকের দাঁড়িয়ে কি বলছে, কোন বিজেপি টাকা নিয়েছে, কখনো বলছেন নওশাদ বিজেপির দালাল, আবার কখনো দেখবেন টিএমসি দুর্গাপুজো মানে অনুষ্ঠানে গিয়ে পিঠে কাটছেন। আমরা বলবো একটা মুসলিম, আপনি আপনার জায়গায় থেকে বলবেন, একটা মুসলিম কোনোদিনও ফিতে কাটতে পারে না, সেটা আমরা ভালো করে জানি। সেখানে গিয়ে ফিতে কাটছে, পুজো করছে, তিলক লাগাচ্ছে, আবার বলছে 2 পাতা পড়লে আলেম হতো। দেখুন ওর মাথা ঠিক নেই। আমার মনে হয় আপনাদের এই ইনসাফ টিভির মাধ্যমে বলছি, আমার যতটুকু মনে হয় মাথা ঠিক নেই, কারণ আমি দেখেছি তো সেই আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কখনো গিয়ে পুজো প্যান্ডেলে ফিতে উদ্বোধন করছেন, কখন মাথা টুপিতে কত কিছু ইমাম সাহেব জলবি করে এই সেই কথা বলছেন, আবার কখনো নওশাদের বিরুদ্ধে, কখন তোয়া চাচার বিরুদ্ধে, কখন তোয়া চাচা আপন হচ্ছে। ওর মাথা ঠিক নেই, মাথা খারাপ হয়ে গেছে। আমি এটাই বলতে চাই, ওকে না চেন্নাই না ভ্যালুরে না নিয়ে যাওয়া দরকার। আমরা অনুষ্ঠান শেষ করবো, এখন শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার এখানে কয়েকদিন আগে মাদ্রাসা নির্বাচন হয়েছিল, আপনি যে অভিযোগ করেন টিএমসিরা তারা লুটপাট চালিয়ে নিয়েছে, সেটা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, আমরা নিশ্চয়ই নিউজ করেছি, দেখেছেন বা আপনিও বক্তব্য রেখেছিলেন। আমরা বলছি এই যে নির্বাচন হচ্ছে বিধানসভা, এখানে তৃণমূল লুটপাট চালাবে, কি করবেন? দেখুন তাদের লড়াই তারা দেবে, আমরা সচেতনতা রাজনীতি করি।
ওরা তো নোংরামো করতে চাইবেন, কিন্তু আমরা সম্পূর্ণ রেডি আগামী 26-এ যত এবং জেতার জন্য লড়াই কিছু জায়গা ছাড়বেন না, কোনো ছাড়াছাড়ি গল্প নেই, লড়াই জারি থাকবে, লড়াই জারি থাকবে, কোনো ছাড়াছাড়ি গল্প নেই। চোখে চোখ রেখে। চোখ রেখে মুখে রেখে কোনো কথা হবে না। শেষ প্রশ্ন কর্মীদের তুমি কি বার্তা দিতে চাই? কর্মীদের উদ্দেশ্যে এটা একটাই কথা বলবো, ভাবনা চিন্তা করে চলবেন, সঠিক পথে থাকবেন, উল্টো পাল্লাইতে জড়াবেন না, নেতৃত্বতে মেনে চলবেন, সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আইএসএফ এর যিনি মথুরাপুর লোকসভার কনভেনার তাজউদ্দিন, তাই তার সঙ্গে কথা বললাম। তারা খুব সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছে আমাদের চ্যানেলের মুখোমুখি হয়ে। কয়েকটা প্রশ্ন রয়ে যায়, সেটা না করলে নয় একদম। আমরা বলছি এই যে আপনি এত দাপটের সঙ্গে, শঙ্করপুর অঞ্চল নয় মথুরাপুর লোকসভায় আপনি দাপটের সঙ্গে চলছেন, কোথাও গিয়ে একটা ভয়ের কারণ মনে হচ্ছে না শাসক একটা ক্ষতি করে দিই? দেখুন, ভয় করবে কেন? ভুল তো কিছু করিনি। হকের হয়ে, সত্যের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, মানুষের জন্য, গরিবের জন্য কথা বলবো। এটাই আমার ছোটবেলা থেকে আব্বা মা শিখিয়েছেন এবং এই আদর্শে আমি বড় হয়েছি। এবং আমি যার নেতৃত্ব মানি, আমার সবার মাথার তাজ বড় ভাইজান, ছোট ভাইজান, তারা নীতি আদর্শকে পাথেয় করে কোনো পিছু হওয়ার জায়গা নেই, ভয়ের কোনো জায়গা নেই। এর আগে আপনার ইন্টারভিউ আমরা নিয়েছি, আপনি বলেছেন আপনার বয়স নওশাদ সিদ্দিকীর বয়স প্রায় একই সমবয়সী, আপনার বডি ল্যাঙ্গুয়েজ তার বডি ল্যাঙ্গুয়েজ পুরো একই, মানে শ্যাম টু শ্যাম আমরা ধরে নিতে পারি। এই যে তানার যে ভয় নাই চোখে মুখে, আপনারও দেখছি ভয় নাই চোখে মুখে, বাড়িতে চিন্তা কি করে? দেখুন, বাড়িতে দেখুন, প্রত্যেকের বাড়িতে বাবা মা চিন্তা করা স্বাভাবিক, যদি রাতে ভিতরে আপনি এখানে যান, কিন্তু আব্বা মা আমাকে বলেছে বলে আজ আমি এই জায়গায়। চিন্তা ভাবনা প্রত্যেক বাড়ি বাবা মা চিন্তা ভাবনা করে, দোয়া করে, অসুবিধা নেই। আমি যে কথা বলছেন নওশাদ ভাইজান দেখুন, ওনাদের জুতো আমাদের মাথা রাখি, ওনার সঙ্গে তুলনা করবেন না। তবে ওনাকে ফলো করি, ওনার মতো চলার চেষ্টা করি, ওনার যে হকের জন্য, সত্যের জন্য। রাজনীতির লিডার হিসেবে না পীরজাদা হিসাবে? রাজনীতির লিডার হিসাবে সবই আমার আইডল, আমার শখ। অল ইন অল। ছোট ভাইজান, বড় ভাইজানের কি প্রেম রেখেছেন, ভালোবাসা রেখেছেন, কোথায় রেখেছেন? উনি তো আমার বলেন অল, বড় ভাইজান আমার ছোট ভাইজান। ওনাদের জায়গা কোনো জায়গায় নির্দিষ্ট করে আমি ছোট করতে চাই না, ওরাই ওদের নিয়ে, মানে ওনাদের নিয়ে আমি সবকিছু। তৃণমূল থেকে অফার আসে? তোর বাবা, এর আগে কত অফার এসছে, আবু সিদ্দিক মার্ডারে, এই মাদ্রাসা মোড়ে, এর আগে বাড়িতে, এমনকি বাড়িতে গিয়েছিল, বাড়িতে তৃণমূলের কোটি কোটি টাকার গল্প এখন সবাইকে অফার দিচ্ছি, তো আপনাকে কোটি টাকা অফার দিই। আমি যার নীতি আদর্শ মাথায় করে চলি, তারও ক্যাবিনেট মন্ত্রী, 7টা এমএলএ, নলেজ সিটি করে দেবো, এই করে দেবো, কিন্তু তিনি মাথা নয়। অন্য প্রসঙ্গে যদি একটু যাই, আমরা ছোট করে অনেক হয়ে গিয়ে, তারপরেও আমি সময় নিচ্ছি আপনার কাছ থেকে। এই নলেজ সিটির প্রসঙ্গে আপনি কথা বললেন, 2016 সালে তার সংগঠন আহলে সুন্নাতুল জামাত তিনি গঠন করেছিলেন এবং তিনি নিজেই প্রতিষ্ঠাতা এবং ফুরফুরা শহীদ দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি তার নামে মাতৃ স্বজন এবং মাদ্রাসা এবং যে কলেজ টলেজ হবে আর কি সব কিছু মিলিয়ে যে কয়েক বছর হয়ে গেল, অনেকে তো বলছে আব্বাস সিদ্দিকী ওই 2021 সালে টাকাগুলো খরচা করেছে তাই কাজ করতে পারছে। দেখুন, কেউ যদি চুরি করবো বলে, ওই 30 লক্ষ 35 লক্ষ লোক নিয়ে আর সবার সামনে চুরি করে? যে সত্যি আপনি বিধানসভাতে খরচা করে দিয়েছিলেন আপনার দল। দেখুন, বিধানসভা করে থাকে না, ওরা বড় ভাইজান, তারা যে স্বপ্ন, তারা যে সাধনা আছেন, তিনি তারা সেটা সেই লক্ষ্যে চলছে। আপনারা দেখেছেন, আমি রিসেন্টলি এই কোরবানি ঈদের আগে গিয়েছিলাম বড় ভাইজানের কাছে। বড় ভাইজান একটা বলছিল যে তাজ আজকের আমার নন সিটিটা, ওই যে আপনার মাতৃসদনটা ঠিকঠাকভাবে চালু করতে পারছি না। কেন পারছি না? একটা সার্টিফিকেট দেয়নি এই শাসক। আমি ভাইজানি কেন, কি অন্য কোনো উপায় হচ্ছে না? উপায় হবে, তবে দেরি হচ্ছে। তবে তাজ দিয়ে দিত যদি আমি ওই যে এইটার পার্টি হল যদি যেতাম। হ্যাঁ, তো এইরকম ভাবে দেখুন, ওনার লক্ষ্য ওনার ঠিক আছে। আজকের আমি চাইলে আমার দেখাতে পারি, এখানে আছে আমার এবিএস মডেল স্কুল, তার ফর্মও আছে, ওখানে কাম ঠিক চলছে, মানুষ তার প্রমাণ আছে। হঠাৎ করে মনে হলো, হঠাৎ করে যদি নওশাদ সিদ্দিকী রাতারাতি বাইরন বিশ্বাসের মতো, এখনো পর্যন্ত তিনি বাইরন বিশ্বাস হয়নি, হঠাৎ মনে করলো 2026-এর আগে হঠাৎ করে নতুন দলে জয়েন করলেন, তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন, আপনি কি করবেন? তো আচ্ছা, একটা বলি শুনুন, কোথা নেতাজি আর কোথা পেঁয়াজি, যার তার সঙ্গে তুলনা করবেন না। আজকের তার কিছু তখন কি করবেন? মনে করে জয়েন করে নিয়েছে, ওটা হবে না, কনফিডেন্স আছে, কনফিডেন্স 100% হবে না, যদি হবে না। তো যদি হয়, হওয়ার কোনো জায়গা অস্বীকার করছেন, হওয়ার কোনো জায়গা দেখছি না। কাসেম সিদ্দিকীও দেখেছি শাসকের বিরুদ্ধে বলতে। দেখুন, কাসেম সিদ্দিকী যিনি রয়েছে ফুরফুরা শরীফের পীরজাদা, তিনি বড় বড় কথা বলেছেন। আপনারা যিনি
বিধায়ক রয়েছে নওশাদ সিদ্দিকী, তার দাদা আব্বাস সিদ্দিকী, তার থেকেও বড় বড় কথা কাসেম সিদ্দিকী বলেছিলেন যে মরে গেলে তার আপনার ধর্ম যেটা রয়েছে জানাজা পড়া চলবে না এবং কবরস্থান স্থাপন করা যাবে, নবন্নতে ফেলে দিতে হবে। সে গিয়ে তৃণমূলের সঙ্গে ঘর করছে, আপনার তো বিধায়ক অনেক দূরে। দেখুন এটা বলি শুনুন, ফুরফুরাকে আমরা মানি, মাথায় রাখি। দেখুন যে ভাইজান যেটা করছে তার পার্সোনালি ম্যাটার, আমার ওই বিষয়ে তোয়া সিদ্দিকী আবার অন্য গান হ্যাঁ গাইছে। ওগুলো পার্সোনালি ব্যাপার, আমি ওই বিষয়ে আমার জ্ঞান নিয়ে বলতেও চাই না। তবে এটুকু বলি, আমার কাসেম ভাইজান যেটা যে দলটা চুজ করেছেন, সম্মান করেন? হ্যাঁ অবশ্যই সম্মান করি। যে দলটা চুজ করেছেন সঠিক দল চুজ করেন, এই ব্যক্তিগত মতামত। দল চয়ের ক্ষেত্রে ভুল হয়েছে, ব্যাস এইটুকুই। কিছুক্ষণের জন্য ধরে নিলাম তাজ ভাই হঠাৎ নওশাদ জয়েন করলো, কি করবেন? একটা প্রশ্ন, শেষ উত্তর আপনি দিয়ে দিন, কি করবেন? হঠাৎ জয়েন করে নিল। জয়েন করবেন না উনি, গতবার হাজারবার বললে হাজারবারই একটা কথা বলবো, জয়েন করবেন না, প্রশ্নই আসে না। আমরা কথা বলছিলাম, তার মুখ থেকে কথা বলার অনেক চেষ্টা বার করেছিলাম আমরা, তার মুখ দিয়ে কিছু কথা বার করব আমরা, কিন্তু এই মুহূর্তে তার মুখ থেকে কোনো কথা বাইর করতে আমরা পারিনি। অনেক চেষ্টা করেছি তার সঙ্গে কথা বলার জন্য, কথা বাইর করার জন্য, বাট তার মুখ থেকে কোনো কথা আমরা বার করতে পারিনি। তবে যে ছেলেটা দেখে মনে হচ্ছে সত্যি ইনি দল করতে এসেছেন, এবং বাড়ি থেকে তো যা ভয় হয় যে আপনার স্ত্রী সন্তান রয়েছে, কোনোদিন বারণ করে না যে যাওয়ার দরকার নেই এত রাত, যেহেতু এখন রাত বাজে 9টার উপরে, আপনি থাকেন বিভিন্ন লোকসভাতে, বিভিন্ন বিধানসভাতে, 12টা 1টা, কোনো ব্যাপার না। আপনার সঙ্গে একটা প্রোগ্রামে গিয়েছিলেন, মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে। আর রাত দিন যে ডাকে যখন ডাকে যথাসাধ্য যদি ভাইজানের নীতি আদর্শ মানুষের পাশে থাকার চেষ্টা করি সাধ্য মতো। ভয়ের কিছু নেই, ভয়টা কেন করবো? আপনার স্ত্রী সন্তান রয়েছে, তাদের ভবিষ্যতে কথা চিন্তা দেখুন ও প্রত্যেকের, আমার ছোট ভাইজানের পরিবার আছে, পরিবার আমার আছে, বিয়ে করেনি। হ্যাঁ আব্বা মা জানা আছে, আম্মা জানা আছে। তো এটি বলবো প্রত্যেক বাড়ি আম্মা চিন্তা ভাবনা করেন, কিন্তু তারা বলেছে, তারা অনুমতি দিয়েছে বলে এই জায়গায় করছে। সাহসটা কি নওশাদ সিদ্দিকীর থেকে বেশি পরিবার থেকে পাচ্ছে? অবশ্যই আমার আম্মা যান, আমার আব্বা যান, আমার স্ত্রী ওয়াইফ যিনি আছেন, প্রত্যেকে সাহস দেন, প্রত্যেকে আর বাবা দেন। আর তারপরে তো আমার মাথার তাজ, আমার জানে জিগার, আমার দুই ভাইজান তো আছেন সাহস থেকে, ওই দুই ভাইজান তো আমার অক্সিজেন। সত্যি আপনার সঙ্গে কথা বলে, আমরা অনেক ইন্টারভিউ করেছি, নওশাদ সিদ্দিকীরও ইন্টারভিউ নিয়েছি, তো আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো এটাই যে নওশাদ সিদ্দিকীর যেমন পরিবার থেকে তাকে যেভাবে সাহস জোগাচ্ছে, এবং শুধু অর্থ দিয়ে নয়, সেখানে পুরোপুরি তার আব্বাজান যিনি রয়েছে, আম্মাজান বা তার বড় ভাই যিনি রয়েছেন দাদা, তিনিও যেমন সাহস জাগাচ্ছেন আপনার বাড়ি থেকে, পরিবার থেকে পুরো সেম। এই কিছুক্ষণ আগে আপনারা সবাই বলছিলেন না, দ্বিতীয় নওশাদ সিদ্দিকী কোনো একটা ব্যক্তিকে বলছিলেন, তো যদি ভুল না করি তো আমার এটা মনে হবে এখান থেকে, আমার জায়গা থেকে, যে যদি কোনো নওশাদ সিদ্দিকী দ্বিতীয় থাকে সেটা আপনি। আপনার কি মনে হয়? হ্যাঁ দেখুন, আমি আগে বলেছি ওনাদের যদি আমরা মাথা রাখি, তুলনা করবেন না। বলছিল না সবার থেকে যে নওশাদ সিদ্দিকী একটা কথা বলছিল, প্রসঙ্গ সেটা উঠে আসে। হ্যাঁ, তবে ওনার মতো হওয়ার চেষ্টা করি, ওনার প্রত্যেকটা জিনিস ফলো করি, ওনার মতো করে মানুষের সঙ্গে মেশার চেষ্টা করি, প্রত্যেকটা জিনিস রাজনৈতিক ক্যারিয়ার শুরু করে ওনার আদর্শকে মাথায় করে চলি। এই মুহূর্তে আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। ইনসাফ টিভির সঙ্গে কতক্ষণ হয়েছে? না ঠিক আছে, ঠিক আছে। আরে করতাম আমার কাজ মরে গেছে।